এই পিঠাটা আগে কখনো খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি সাভার ইপিজেড থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এই চালটা গতকালকে আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তো ওটা আমি গতকালকে নামিয়ে আর কি পাটায় একটু বেটে নিয়েছিলাম। আর এই তো এখন এটা নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে একটু লবণ আর ডিম দিয়ে আর পানি দিয়ে এটা পাতলা একটা বেটারের মতো তৈরি করে নিব। তো বেটারটা এপাশ থেকে রেডি করে তারপরে যে থালা বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেটা গুছিয়ে নেব। তো পানিটা আমি একটু বুঝে শুনে অল্প অল্প করে দিচ্ছিলাম, যেহেতু এর আগে আমি এই পিঠাটা বানাইনি, তো আজই ফার্স্ট টাইম বানাচ্ছি। তো একটু ভয় কিন্তু কাজ করছে যে কেমন না কেমন হবে, তো দেখা যাক, আল্লাহ ভরসা। এপাশ থেকে এই যে থালা বাসনগুলো শুকিয়ে গিয়েছে, তো এগুলো আগে আমি গুছিয়ে নেব। গুছিয়ে নিলে আমার এই চুলার পাশের এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। আমার প্রতিটা আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে বলবো, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এপাশ থেকে আমি এই যে চামচগুলো গুছিয়ে নিচ্ছি। তো ইতিমধ্যে দেখতে পেলাম যে মোটামুটি অনেক আপুরা নতুন নতুন যুক্ত হয়েছেন আমার চ্যানেলে। তো যারা ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি মনের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো গতকালকে আমি কিন্তু ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, প্রায় রাত 8টার সময় আমার ভিডিওটি আমি আপলোড করি। তো ওই সময়তে আমি যখন ভিডিওটা আপলোড করি ওই সময় কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট আসে যে আমি এখনও কেন ভিডিও দিচ্ছি না। তো প্রায় সময় দেখা যায় যে যেদিন আমি ভিডিও দিই না অথবা ভিডিও দিতে একটু দেরি হয়ে যায়, সেদিনই আমার কোনো না কোনো প্রিয় আপু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে। তো যাই হোক, আসলে আমি বুঝি না যে আমি এতটা ভালোবাসার মানুষ আমার আপুদের কাছে হয়ে উঠতে পেরেছি। আর আমার ভিডিওর জন্য যে আমার আপুরা অপেক্ষা করে, এটা যখন ভাবি তখন দেখা যায় কি, যত কষ্টই হোক তো চেষ্টা করি যে হাজারো ব্যস্ততার মাঝে ভিডিওটা আপলোড দেবার জন্য। তো যখন দেখি যে একেবারে আর পারছি না, তখন হয়তো বা 2-1টা দিন ভিডিওগুলো মিস যায়, এছাড়া কিন্তু ওইরকমভাবে আমি ভিডিও মিস দিই না। তো যাই হোক, আসলে ভালোবাসার মানুষ হয়ে ওঠাটাও কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার। তো সবাই যে অধীর আগ্রহ নিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকেন, তার জন্য আপনাদেরকে জানাচ্ছি মনের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আমি কিন্তু কথা বলতে বলতে এদিকে ফ্রাই প্যানটা বসিয়ে একটু তেল ব্রাশ করে তারপরে আমি একটা পিঠা দিয়ে দিয়েছি। প্রথম পিঠাটা একটু মোটা আর কি হয়ে গিয়েছে, আর আমার কাছে মনে হলো যে বেটারটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে, তাই আর কি আরেকটু পানি দিয়ে পাতলা করে নিলাম। তো বানাচ্ছি তো ঠিকই, তো একাই ভাবছিলাম যে খেতে পারবো কি না। তো আমি কিন্তু একটা একটা করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর এপাশ থেকে আমি এই যে একটু তরকারি ছিল গতকালকে, তো আলু আর ঝোলটা নিয়েছি আর সাথে নিয়েছি চা। তো নাস্তা তো ঠিকই খেয়েছি, তো খোলা চালি পিঠাটা না কেমন যেন একটা ডিমের স্মেল আসছিল। তো আমার মনে হচ্ছিল যে ডিমটা না দিলেই হয়তো বা খেতে মনে হয় বেশি ভালো লাগতো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি এই তো আমার ডাইনিং টেবিলটা এখন আমি খুব ভালো করে একটু ক্লিনজার দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো আমি রুমালটা কিন্তু ভালো করে ভিজিয়ে তারপর আর কি পরিষ্কার করছি। আর আজকে আমি আমার ডাইনিং টেবিল সহ ডাইনিং রুমের সব পরিষ্কার করে তারপর আর কি দুপুরে রান্নাটা করব। ডাইনিং টেবিলটা আনা হয়েছে কিন্তু অনেক দিন হয়, তো ওইরকমভাবে কিন্তু টেবিলটার শুধু উপরের পাশটাই পরিষ্কার করা হয়। আর এই যে ডিজাইনগুলো ওইগুলো কিন্তু ওইভাবে একটা দেখা যায় যে প্রতিদিন যে পরিষ্কার করা, সেটা কিন্তু আমি করি না। তো ডাইনিং টেবিলটা অনেক দিন পর যেহেতু পরিষ্কার করছি, তো ভাবলাম যে ব্রাশের সাহায্যে একটু ভালোভাবে পরিষ্কার করে ফেলি।
আমার নিচে যে দুইটা চেয়ার আছে, যে দুইটা চেয়ার আর কি এক্সট্রা রয়ে গিয়েছে, যেগুলো আমার লাগে না। তো সেই চেয়ার দুইটা আমি কি করেছি, বড় বাতিল ওড়না দিয়ে আমি এই যে দেখেন দুই পাশ থেকে এভাবে ঢেকে রেখেছি। যেহেতু চেয়ার দুইটা ওইভাবে প্রতিদিন বের করাও যায় না বা ওইভাবে পরিষ্কার করাও যায় না, তো তাই আর কি এই বাতিল ওড়নাটা দিয়ে এভাবে ঢেকে রেখেছি। এতে করে দেখা যায় যে ধুলাবালিটা একটু কম পড়ে। আর উপরে দেখা যায় চেয়ারের গুলার মধ্যে যে কভারগুলো দিয়ে দিয়েছি, এতে করে আর কি আমার একটু আরাম হয়েছে। এখন আর এই যে চেয়ারের উপরে যে ডিজাইনগুলো আছে, এগুলো কিন্তু ওইভাবে আমাকে আর পরিষ্কার করতে হয় না। তো ক্যাবিনেটটাও আমি ভেজা একটা রুমাল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই ব্রাশের সাহায্যে ক্যাবিনেটের মধ্যে যে ডিজাইনগুলো আছে ওগুলো আমি হালকা পাতলাভাবে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন যে এই কাজগুলো করি তা কিন্তু না, হয়তো বা ফার্নিচারগুলো এমনি একটা রুমালের সাহায্যে পরিষ্কার করে ফেলি, কিন্তু দেখা যায় মাসে হয়তো বা একবার আর কি ব্রাশের সাহায্যে এভাবে পরিষ্কার করি। আর এছাড়া আর কি মাসে একবার বলি কেন, যখনই দেখি যে একটু ধুলাবালির মতো পড়েছে আর কি, সাথে সাথে চেষ্টা করি যে ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো যাই হোক, আসলে সংসারের জিনিস তো প্রতিটা জিনিসেরই অনেক মায়ার জিনিস। তো এগুলোর মধ্যে যখন দেখি যে একটু ধুলোবালি পড়েছে বা একটু নোংরা হয়েছে, তখন কিন্তু ওইভাবে দেখতে আর ভালো লাগে না। আমি রুমালটা খুব ভালো করে ধুয়ে এখন বেসিনের উপরে যে জায়গাটা আছে এটাও পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, আমি আমার ডাইনিং রুমের সবগুলো জিনিস পরিষ্কার করতে করতে এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার কয়েকদিনের আগের ভিডিওতে কোনো একজন ভাইয়া কিংবা আপু, আসলে বলতে পারছি না, তবে ভাইয়াদের আইডি থেকেই কিন্তু মেসেজটা করেছিল। আমি প্রায় ভিডিওতে আমি নিজেও এই জিনিসটা খেয়াল করেছি, তবে এতদিন কিন্তু এই জিনিসটা আমি খেয়াল করিনি। আমি যখনই ভিডিওতে ভয়েস দিতে যাই, তো তখনই দেখা যায় কি যে এই যে দেখা যায় বা দেখা যাক বা দেখা যায়, এই কথাটা আমি অতিরিক্ত বলে ফেলি। তো এই জিনিসটা কখন আমি ওইভাবে খেয়াল করিনি। তো গতকালকেও যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, তো সব শেষে আমি দেখা যায় এই কথাটা প্রায় 2-3 বার বলে ফেলেছি। আর এই কথাটা যারা একদম মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখেন, তো সে আপুটাই কিন্তু আমার এই ভুলটা ধরেছে। তো আপু হয়তো বা একটু বিরক্ত হয়েছে। আপু শুধু কমেন্টে লিখেছিল যে এই কথাটা এতবার বলা লাগে, তো এরকমই একটা কমেন্ট আর কি বলেছিল। তো আসলে এই যে আপু ভুলটা ধরিয়ে দিয়েছে, তো এটা আমার সত্যি খুব ভালো লাগা কাজ করেছে। এটা আমি পজিটিভ হিসেবেই নিয়েছি। ওই যে মানুষ বলে না যে মানুষ হচ্ছে বিভিন্ন অভ্যাসের দাস। আসলে আমি মাঝে মাঝে না একটা কথা বলতে গেলে না দেখা যায়, এই যে দেখেন, এই যে আবার বলে ফেললাম দেখা যায়, তো এটা না আমার আসলে বলতে বলতে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আমি যে রুমে যখন আমার পরিবারের সবার সাথে আমি কথাবার্তা বলি, তখনও যে এই কথাটা বারবার বলি, এটা কিন্তু না। কিন্তু এই যে যখন ভিডিওতে ভয়েস দিতে বসি, তখনই আর কি এই কথাটা আমার বারবার আমার মুখ থেকে বেরিয়ে আসে। তো আপুটাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন থেকে চেষ্টা করব যে এই কথাটা আর বেশি না বলার জন্য। হয়তোবা একটু আর কি সময় লাগবে। তো এপাশ থেকে আমি আবারও কথা বলতে বলতে আমার ওয়াশিং মেশিনের 4-5টা রুমাল দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। আর ওয়াশিং মেশিনটা পরিষ্কার করতে গিয়ে আমার ফ্রিজের দুই পাশের অংশটা এবং ফ্রিজের সামনে পুরোটা কিন্তু আমি স্প্রে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে কিন্তু ডাইনিং রুমের মোটামুটি খুব ভালোভাবে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এখন সব শেষে বেসিনটা একটু হুইলের গুঁড়া দিয়ে আর তারের মাজনি দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা পরিষ্কার করে আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপর আর কি ঘরটা মুছে নেব। তো আরেকটি কমেন্টের কথা বলি, আমার প্রায় ভিডিওতে আসলে আমি দেখি যে আমাকে অনেক আপুই নক করেন যে আপু তোমার ভয়েস দেবার সময় নিঃশ্বাসের শব্দটা খুব বেশি আসে। তো এই জিনিসটাও কিন্তু আমি খেয়াল করেছি যে আমার আপুরা আমার ভুলগুলো আমার ভিডিও দেখে খুব সুন্দরভাবে ধরিয়ে দেয়। তো আসলে আমি জানি না যে আমি যখন ভয়েস ওভার করি তখন কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে নিঃশ্বাসের শব্দটা ওইভাবে যেন না আসে। তো আমি হয়তোবা যে স্পিকারটা দিয়ে ভয়েস দিই, হয়তোবা ওটার কারণেও আসতে পারে।
তো হয়তোবা এমনও হতে পারে যে আমি হয়তোবা খুব দ্রুত কথা বলি, নিঃশ্বাস না ফেলে। যখন বড় বড় নিঃশ্বাস ফেলি তখন হয়তোবা সেই শব্দটা ভিডিওর মধ্যে চলে যায়, আর সেটা শুনতে কিন্তু সত্যি একটু অস্বস্তিকর লাগে। তো আমি এটাও আর কি শুধরানোর চেষ্টা করছি নিজেকে। তো আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ভালোবেসে যারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দেন। তো এটা কিন্তু খুবই একটা আর কি বলবো যে ভালো লাগার জিনিস। অনেক আপুরে হয়তো বা ভিডিও দেখেন চলে যান, বা অনেক ভুল ত্রুটি থাকে সেগুলো দেখা যায় ধরেন না। তো এই যে ভুলগুলো ধরিয়ে দিয়েছেন আপুরা, তো এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এপাশ থেকে আমি বেসিনে অনেকগুলো ডিম আর কি ভিজিয়ে রেখেছিলাম, তো ডিম মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তো আবার কিছু ডিম আনা হয়েছে। তো ডিমগুলো আমি সিঙ্কের মধ্যে নিয়ে পানি দিয়ে তারপরে একটু ভিম লিকুইড দিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিলাম। আর কাঁচের গ্লাসগুলো সব কিছু ধুয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে আজকে মাছ ভর্তা বানাবো আর করলা দিয়ে চিংড়ি মাছ ভাজবো, আর অনেকগুলো পেঁয়াজ আর কি অফ ক্যামেরাতে এগুলো কুটে নিয়েছি। তো পানি ঝরতে দিয়েছি, পানিটা ঝরা হয়ে গেলে তারপর আর কি পেঁয়াজটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এপাশে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো রুই মাছের আর কি পিঠের অংশটা ছিল। তো এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, আর সামান্য একটু লবণ হয়তোবা দিব, আর একটু তেল দিয়ে দিব, আর দিয়ে দিব একটু লেবুর রস। তো অনেক দিন যাবতই ইচ্ছে হচ্ছিল যে আমি মাছের এই কাবাবটা আর কি খাবো। তো আজ করি কাল করি এমন করতে করতে আর খাওয়াই হচ্ছিল না। আর আমি না দেখা যায় কি যে কোনো বিষয়ে যে একটা জিনিস খেতে ইচ্ছে করছে, তো আজ খাবো কাল খাবো এই করতে করতে সময় চলে যায়। আসলে কি একা হাতে ঘরের কাজ করি, তো ঘরের কাজ করতে করতে না তারপরে রান্নার প্রতি ওইরকম আর এনার্জি থাকে না। রান্না বান্না করতে গেলেও কিন্তু অনেক কিছু গুছিয়ে নিয়ে তারপরে ওগুলো সব কিছু রেডি করে রান্না করাটা মনে হয় যে আরও বেশি কষ্টের কাজ। তবে ঘরের কাজটা কিন্তু আমার এতটা কষ্ট মনে হয় না, রান্না করতে যতটা কষ্ট মনে হয়। এখানে আমি কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ একদম মিহি কুচি করে নিলাম এই চপারটা দিয়েই। তো চপারটা কিন্তু মাশাআল্লাহ আমার অনেক উপকারে আসে, আর এত প্রচুর পরিমাণে ধার যে এটা দিয়ে পেঁয়াজটা একদম কুচি করা খুবই সহজ হয়ে যায়। তো যাই হোক আমি এই তো ওটা সুন্দর করে কুচি করে নিলাম। আর এপাশ থেকে পেঁয়াজগুলো এখন আমি বক্সে তুলে নর্মাল ফ্রিজে আর কি রেখে দেব। কয়েকদিন আর পেঁয়াজ কাটার ঝামেলা থাকবে না, যখন ইচ্ছে হবে তখনই পেঁয়াজগুলো নামিয়ে আমি খুব সহজে রান্না করে নিতে পারবো। আর এদিক থেকে একদম মাছের পানিটা আমি শুকিয়ে ফেলেছি। তো মাছগুলো এখন আমি একেবারে ঠান্ডা করে তারপরে কাটাগুলো অফ ক্যামেরাতে বেছে নিব। আর এই ফ্রাই প্যানটা ধুয়ে তারপরে আবারও চুলায় বসিয়ে দিলাম। তো এখানে আমি আর কি চিংড়ি মাছ দিয়ে আর একটু আর কি করলা আর আলু এই দুইটা জিনিস একসাথে আমি কুটে নিয়েছি। তো এগুলো দিয়ে আর কি আমি ভাজি করব চিংড়ি দিয়ে। আমার চিংড়ি মাছটা যেহেতু সাইজে একটু বড় ছিল তাই আর কি মাঝখান থেকে আমি এটাকে দুই ফালি করে নিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে আমি চিংড়িটা দিয়ে দিলাম, চিংড়িটা হালকা পাতলা ভেজে তারপরে এখানে সামান্য পরিমাণে একটু আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটাই একটু ভেজে তারপরে এখানে আমি করলাটা আর কি দিয়ে দিব। এভাবে কিন্তু করলা দিয়ে চিংড়ি খেতে ভালোই লাগে, একটা তরকারির মতোই কিন্তু হয়ে যায়। আমি কিন্তু একদম করলাটা একদম ভাজা ভাজা করে ফেলবো। তো এর মধ্যে আমি একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, কাঁচামরিচ করলা ভাজির মধ্যেই ছিল, আর লবণটাও আগে থেকে দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুটা পরিমাণ ঢেকে রাখবো। তো এর মধ্যে কিন্তু করলা ভাজিটা হয়ে গিয়েছে। আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা যখন হয়ে গিয়েছে তখন আর কি এই তো করলা ভাজিটা আমি নামিয়ে নিচ্ছি। আজকে দুপুরের জন্য আর তেমন কোনো কিছু রান্না করব না, খুব হালকা পাতলা রান্নাগুলোই করে নিচ্ছি। যদি রাতে আবার কোনো কিছুর প্রয়োজন হয় তো দেখা যায় যে কোনো একটা আর কি করে নিব। তো দুপুরের টাইম যেহেতু তো তাই আর কি এই দুইটা রান্নাই আজকে আমি করব। তবে রান্না যদি দুইটাও হয় আর পরিমাণে যদি কমও হয় তো রান্নাগুলো কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল।
করলাটা যখন কুটেছিলাম তখন তো অনেক মনে হয়েছিল, রান্না করার পর কিন্তু একদম চুপসে অল্প একটু হয়ে গিয়েছে। এখানে আমি এখন মাছটা খুব ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ, যেটা আমি মিহি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া আর সামান্য পরিমাণের একটু গরম মশলা নিয়েছি। আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুনটা দিয়ে একটু ভেজে নেব, আদা রসুনের গন্ধটা যেন না থাকে। এরপর আমি এই যে মশলাগুলো দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে এরপর এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাও একটু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এরপর এখানে আমি আলু আগে থেকেই সিদ্ধ করে আর কি আলুটা ম্যাশ করে রেখেছিলাম। তো আলুটা এখন এই যে দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু পরিমাণে আমি একটু কমই দিয়েছি, মাছের পরিমাণটা একটু বেশি রেখেছি, যেহেতু এটা আমি কাবাব বানাবো। তো মাছ আর আলু দিয়ে আমি খুব ভালোভাবে অনেকটা টাইম কিন্তু নাড়াচাড়া করে একটু আর কি ভাজা ভাজা করে নিয়েছি। আর যখন ঠান্ডা হয়ে গিয়েছে এখানে এখন আমি দিয়ে দিব ডিম। তো মোটামুটি কিন্তু একটু এখনও গরম আছে। তো আমি এই যে অল্প পরিমাণে কিছু ডিম দিয়ে দিচ্ছি। পুরোটা ডিম দিলে দেখা যায় একদম বেশি নরম হয়ে যাবে। তা আমি আর কি খুব তাড়াহুড়া করছিলাম, তো একটু গরম গরম থাকা অবস্থায় আর কি ডিমটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়া। তো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এই তো মাখিয়ে নিলাম। আর এখন হাতটা ধুয়ে তারপরে হাতে একটু তেল মেখে আমি এই যে চপের শেপ দিয়ে নিয়েছি। তো আমি এখান থেকে কিছুটা আর কি নর্মাল ফ্রিজে রেখে দিব, জবার আব্বু আসবে যখন তখন আর কি ওকে ভেজে দিব। আর এখন আমরা যেটা খাবো সেটাই আর কি এখন এই তো ভেজে নিচ্ছি। তো আমরা যেহেতু 3 মা মেয়ে খাবো, তো বেশি একটা দরকার নেই, তাই আর কি 4টার মতোই ভেজে নিয়েছি। এই পাশ থেকে বাটিটাও ধুয়ে নিলাম। তো রান্নার পাশাপাশি কিন্তু আমি সব কিছু ধুয়ে ফেলেছি, যেন রান্না শেষ করার পর আর ধোয়াধুয়ি কাজগুলো আমার না থাকে। এই পাশ থেকে কিন্তু আমার প্রায় কি বলে কাবাবগুলো ভাজা শেষ। তো এই যে গোল্ডেন কালার যখন হয়ে এসেছে তখন আর কি আমি উঠিয়ে নিচ্ছি। তো 4টা কাবাবই ভেজেছি, রাতে বাকিগুলো ভেজে নেব। আর আজকে দুপুরের জন্য ছিল এই তো রুই মাছের কাবাব আর চিংড়ি দিয়ে করলা ভাজি। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।